সংগঠনের ক্ষেত্রে দুইটা বিষয় গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সংগঠনের মানোন্নয়ন, আর একটা হচ্ছে সংগঠন শক্তিশালীকরণ। সংগঠনের মানোন্নয়ন এবং শক্তিশালীকরণ। মানোন্নয়নের ক্ষেত্রে পাঁচটা জিনিস জরুরি। সংগঠন মানোত্তীর্ণ হতে হলে এবং কোয়ালিটি সম্পন্ন হতে হলে পাঁচটা জিনিস জরুরি। এক নম্বর হচ্ছে উন্নত আদর্শ, দুই নম্বর সুস্পষ্ট লক্ষ্য উদ্দেশ্য, তিন নম্বর সমৃদ্ধ ইতিহাস, চার নম্বর শক্তিশালী নীতিমালা বা গঠনতন্ত্র, পাঁচ নম্বর উপযোগী কর্মসূচি। সংগঠনের মানোন্নয়নের জন্য এই পাঁচটা জিনিস দরকার। এক নম্বর হচ্ছে উত্তম আদর্শ, দুই নম্বর সুস্পষ্ট লক্ষ্য উদ্দেশ্য, তিন নম্বর সমৃদ্ধ ইতিহাস, চার নম্বর শক্তিশালী গঠনতন্ত্র বা নীতিমালা, পাঁচ নম্বর যোগ উপযোগী কর্মসূচি। আমরা যে সংগঠন করি ছাত্র জমিয়ত বাংলাদেশ, আলহামদুলিল্লাহ ছাত্র জমিয়ত বাংলাদেশের এই পাঁচটা বিষয়ে অন্যান্য যে কোনো সংগঠনের চেয়ে ছাত্র জমিয়ত এগিয়ে আসে। আদর্শের ক্ষেত্রে, চিন্তা চেতনা নজরিয়া এবং আইডিওলজির ক্ষেত্রে, লক্ষ্য উদ্দেশ্যের ক্ষেত্রে, ইতিহাসের ক্ষেত্রে, নীতিমালা ও গঠনতন্ত্রের ক্ষেত্রে এবং কর্মসূচির ক্ষেত্রে ছাত্র জমিয়ত অন্যান্য যে কোনো সংগঠনের চেয়ে উন্নত মান এবং কোয়ালিটি ছাত্র জমিয়তের আছে। আমরা যদি আদর্শের কথা বলি, তাইলে ছাত্র জমিয়ত বাংলাদেশ আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে লালন করে এবং চিন্তা চেতনা আইডিওলজির ক্ষেত্রে দারুল দেওবন্দ এর চিন্তা চেতনা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির যে সমাজ সংস্কারের চিন্তাধারা, এটা ছাত্র জমিয়ত বাংলাদেশ পালন করে। লক্ষ্য উদ্দেশ্যের ক্ষেত্রে ছাত্র জমিয়তের লক্ষ্য উদ্দেশ্য অত্যন্ত সুস্পষ্ট। এটা ছাত্র জমিয়তের স্লোগানে আছে, ব্যক্তি গঠন করা, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠিত করা, ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করা। ইতিহাস, ছাত্র জমিয়তের মূল সংগঠন যেটা জমিয়ত, এটা ভারত উপমহাদেশের রাজনীতিতে যত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সবগুলোতে জমিয়তের সরাসরি অবদান ছিল। ভারতের স্বাধীনতা, পাকিস্তান প্রতিষ্ঠা, বাংলাদেশের স্বাধীনতা, এর পাশাপাশি ধর্মীয় যত আন্দোলন হয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের সংরক্ষণ, তাহাফুজের দিন এবং রাষ্ট্রীয়ভাবে যত মুনকারাত হয়েছে সবগুলা নহি, সবগুলা আন্দোলনে জমিয়তের সবচেয়ে বড় এবং শক্তিশালী ভূমিকা ছিল। তাই আমরা আদর্শের ক্ষেত্রে, ইতিহাসের ক্ষেত্রে, লক্ষ্য উদ্দেশ্যের ক্ষেত্রে জমিয়তকে একটি মানোত্তীর্ণ সংগঠন হিসেবে আমরা দেখতে পাই। জমিয়তের একটি, ছাত্র জমিয়তের একটি গঠনতন্ত্র আছে, নীতিমালা আছে এবং নীতিমালাগুলো বাংলাদেশের সময়ের শ্রেষ্ঠ উলামায়ে কেরাম এই নীতিমালাগুলো ঠিক করেছেন এবং যদি এই নীতিমালাগুলো কর্মীরা, দায়িত্বশীলরা সঠিকভাবে পালন করে তাহলে এই সংগঠনের মান অন্যান্য যে কোনো সংগঠনের চেয়ে বেশি হবে। ৫ নম্বর যুগ উপযোগী কর্মসূচি। ছাত্র জমিয়তের কর্মসূচি ৫টা আমরা জানি সবাই। ১ নম্বর ব্যক্তি গঠন, ২ নম্বর উত্তম চরিত্র, ৩ নম্বর সংগঠন, ৪ নম্বর দাওয়াত, ৫ নম্বর সমাজসেবা। এই ৫টা কর্মসূচি ব্যাপক এবং এইগুলা যদি আমরা করি তাহলে ইসলামী শিক্ষা, ব্যক্তি গঠন, সমাজ সেবা এবং দাওয়াত, সংগঠন, এই ৫টা কর্মসূচি সঠিকভাবে যদি আমরা করতে পারি তাহলে জমিয়তের গণসংগঠনের মূল লক্ষ্য যেটা আল্লাহর জমিনে আল্লাহর নিজাম কায়েম করা, এই নিজাম কায়েমের কাজটা অনেকটাই এগিয়ে যাবে এবং নিজাম কায়েমের জন্য একদল দক্ষ কর্মী বাহিনী গঠন হবে যদি এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হয়। তাহলে সংগঠনের মানোন্নয়নের জন্য যে ৫টি জিনিস দরকার, এই ৫টা জিনিস আমরা জানলাম। সংগঠনকে শক্তিশালী করতে হলে আরো ৫টা জিনিস দরকার। ১ নম্বর আদর্শ নেতৃত্ব, ২ নম্বর প্রশিক্ষিত ও নিবেদিত প্রাণ কর্মী বাহিনী, ৩ নম্বর অর্থনৈতিক সমৃদ্ধি, ৪ নম্বর স্থিতিশীলতা আর ৫ নম্বর হচ্ছে গতিশীলতা। সংগঠনকে মজবুত করার জন্য ৫টা জিনিস দরকার। ১ নম্বর আদর্শ নেতৃত্ব, ২ নম্বর প্রশিক্ষিত কর্মী বাহিনী, ৩ নম্বর অর্থনৈতিক সমৃদ্ধি, ৪ নম্বর স্থিতিশীলতা, ৫ নম্বর হচ্ছে গতিশীলতা। ১ নম্বর হচ্ছে আদর্শ নেতৃত্ব। সংগঠনের নেতৃত্বে যারা থাকবেন তাদের মধ্যে কিছু যোগ্যতা থাকতে হবে।
এই যোগ্যতার বিষয়গুলো আমি পরবর্তীতে দায়িত্বশীল সম্পর্কে যে আলোচনাগুলো করবো এখানে আমি আনবো ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে প্রশিক্ষিত কর্মী বাহিনী। নেতার যেমন কিছু যোগ্যতার দরকার, কর্মীরও তেমন কিছু যোগ্যতার দরকার, এগুলাও আমি পরবর্তী ধাপে আলোচনা করবো ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি। সংগঠনের অনেক কাজ এমন আছে যেগুলা যদি আর্থিক ব্যবস্থাপনা না থাকে তাহলে কাজগুলা বাস্তবায়ন করা যায় না। অনেক কর্মসূচি এমন আছে যেগুলা বাস্তবায়ন করতে হলে অর্থনৈতিক তহবিল দরকার পড়ে। দাওয়াতের কাজ বলেন, প্রচারের কাজ বলেন, প্রকাশনার কাজ বলেন, মিটিং বলেন, নিয়মিত কর্মসূচি বলেন, অনিয়মিত কর্মসূচি বলেন, সবগুলা কর্মসূচিতেই অর্থনৈতিক তহবিল এর প্রয়োজন আছে। এজন্য সংগঠনকে মজবুত করতে হলে অর্থনৈতিক সমৃদ্ধি দরকার। আর অর্থনৈতিক সমৃদ্ধি করতে হলে 2টা উপায় অবলম্বন করতে হবে। 1 নম্বর হচ্ছে দায়িত্বশীলদের নিয়মিত এআনত। দায়িত্বশীলদের নিয়মিত এআনত, যে শাখায় দায়িত্বশীল যারা আছেন প্রত্যেকে প্রতি মাসে নিয়মিত কম হোক বেশি হোক একটি এআনত দিবেন এবং এটি প্রতি মাসে আদায় করতে হবে। আর 2 নম্বর হচ্ছে জমিয়তের হিতাকাঙ্ক্ষী এবং সুধী যারা আছেন তাদের কাছ থেকে নিয়মিত অথবা অনিয়মিত এআনত সংগ্রহ করা। হয়তো বাৎসরিক স্থায়ী দাতা সদস্য অথবা কোনো কর্মসূচি সামনে আসলে যারা সবসময় দেন, সংগঠনকে মহব্বত করেন, দেশে অথবা বিদেশে অবস্থান করেন, তাদের কাছ থেকে নির্দিষ্ট অঙ্কের এআনত এবং চাঁদা সংগ্রহ। যদি স্থায়ী করা যায়, স্থায়ী কিছু দাতা সদস্য যদি বানানো যায়, যেমন বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়ত, এখানে যদি পুরো উপজেলায় দেশে এবং প্রবাসে যারা অবস্থান করেন 100 জন মানুষ যদি ঠিক করা যায় যারা বছরে 1000 টাকা দেবে, বেশি দরকার নেই, 1000 টাকা বছরে দেবে, তাইলে এখানে তো অনেক টাকা হয়ে যায়, প্রায় 1 লক্ষ টাকার মতো হয়ে যায়। এটা হচ্ছে আয়ের একটা ব্যবস্থা। পাশাপাশি দায়িত্বশীল যারা আছেন তারা প্রতি মাসে নির্দিষ্ট একটা এআনত 20 টাকা হোক 50 টাকা হোক এটা নিয়মিত আদায় করতে হবে। নিয়মিত আদায় যদি করেন তাহলে সংগঠনের অর্থনৈতিক তহবিল যেটা, এটাতে কোনো ঘাটতি দেখা দিবে না। অনেক সময় আমরা অর্থনৈতিক এই ব্যবস্থাপনা না থাকার কারণে অনেক কাজ করতে পারি না, অনেক কর্মসূচি বাস্তবায়ন করতে পারি না। এজন্য অর্থনৈতিক সমৃদ্ধি এটা দরকার। 4 নম্বর হচ্ছে স্থিতিশীলতা। স্থিতিশীলতা এবং গতিশীলতা। একটা হচ্ছে স্থিতিশীলতা, সংগঠনকে সর্বাবস্থায় স্থিতিশীল রাখা, মানে সংগঠনের প্রত্যেকটা শাখা গঠন করা, গঠন থাকা, মেয়াদ উত্তীর্ণ হলে পুনর্গঠন করা, এটা হচ্ছে সংগঠনের স্থিতিশীলতা। এবং যে কোনো পরিস্থিতির মোকাবেলায় সংগঠনের ভিতরে যাতে কোনো অস্থিরতা, যাতে কোনো ফিতনা দেখা না দেয় এ ব্যাপারে সবাই সচেতন থাকা। সংগঠন যদি অস্থিতিশীল হয়, সংগঠনে যদি গ্রুপিং দেখা দেয়, সংগঠনে যদি ভাঙন দেখা দেয়, তাহলে এই সংগঠন আর মজবুত হতে পারে না। এজন্য সংগঠনকে স্থিতিশীল রাখা এটা দরকার। স্থিতিশীল রাখতে হলে সংগঠনে কোনো গ্রুপিং থাকবে না এবং সংগঠনে কোনো পক্ষ বিপক্ষ থাকবে না। প্রত্যেকটা কাজ মশওয়ারার ভিত্তিতে হবে, কারোর সাথে কারো ব্যক্তিগত বিরোধ থাকবে না এবং সংগঠনের প্রত্যেকটা শাখা গঠিত হবে নির্দিষ্ট সময়ে। মেয়াদ উত্তীর্ণ শাখাগুলো গঠন রাখতে হবে এবং প্রত্যেকটা শাখা নিয়মিতভাবে তাদের কাজ চালিয়ে যেতে হবে। স্থিতিশীলতা ধরে রাখতে হবে। সংগঠনকে মজবুত করতে হবে, প্রত্যেকটা শাখা গঠন করতে হবে। উপজেলা শাখার অধীনে যতটা ওয়ার্ড শাখা, ইউনিয়ন শাখা আছে, ওয়ার্ড শাখা আছে, প্রত্যেকটা শাখা অন্যান্য কমিটি থাকতে হবে এবং মেয়াদ শেষ হওয়ার আগেই আবার কমিটি গঠন করতে হবে এবং সংগঠনে কোনো বিরোধ গ্রুপিং থাকলে এগুলোর সমাধান করতে হবে। তাহলে সংগঠনের স্থিতিশীলতা এটা নিশ্চিত করা যাবে। সংগঠন মজবুত করার জন্য এটা খুবই জরুরি। আজিম সাহেব প্রায় সময় একটা কথা বলেন যে অকাজ করার চেয়ে কাজ না করাই ভালো। অনেক মানুষ এমন আছে খুব বেশি কাজ করে কিন্তু তারা আবার ফিতনাও বেশি করে। হুজুর দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে এই সমস্ত মানুষকে দায়িত্ব দেন না। তার দ্বারা কাজ হবে বেশি কিন্তু তার দ্বারা অকাজও হবে বেশি। সংগঠনের যদি 10% ফায়দা হয় 20% ক্ষতি হবে। এজন্য সংগঠনকে স্থিতিশীল রাখা এটা খুবই দরকার সংগঠনের মজবুতির জন্য এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য। সংগঠনকে স্থিতিশীল রাখতে হবে। আর স্থিতিশীল রাখতে হলে প্রথম কাজ হচ্ছে বিভেদ, অন্তর্দ্বন্দ্ব দূর করতে হবে, সবার মধ্যে ভ্রাতৃত্ব এবং উখুওয়াত থাকতে হবে। আর 2 নম্বর কাজ হচ্ছে প্রত্যেকটা শাখা নির্দিষ্ট সময়ে গঠন করতে হবে, মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে পুনর্গঠন করতে হবে। প্রত্যেকটা শাখা গঠিত থাকা এবং দায়িত্বশীলদের মধ্যে ভ্রাতৃত্ববোধ রাখা, বিরোধ নিষ্পন্ন করা, এগুলো যদি করা যায় তাহলে সংগঠনের মধ্যে স্থিতিশীলতা আসবে। আর 5 নম্বর হচ্ছে গতিশীলতা।
সংগঠনকে গতিশীল রাখতে হবে। এক জায়গায় সংগঠন দাঁড়িয়ে আছে, 10 বছর আগে যেরকম ছিল এখন সেরকম আছে, এটা যদি হয় সংগঠন মজবুত হবে না। আমার তো খুব খুশি লাগছে, আমরা বেনিবাজার ছাত্র জমিয়তে কাজ করেছি মনে হয় আজকে থেকে প্রায় 7-8 বছর আগে। 2012 সালে আমি ছাত্র জমিয়ত বেনিবাজার উপজেলা শাখার দায়িত্বশীল নির্বাচিত হয়েছি। এরপর 3 টার্ম বা 2 টার্ম মনে হয় 3 টার্ম দায়িত্ব পালন করেছি। এখন যারা দায়িত্বশীল আছেন আমার কাছে ভালো লাগছে যে এখানে অনেক কর্মী আছেন, অনেক এমন আছেন যাদেরকে আমি ব্যক্তিগতভাবে হয়তো চিনি না বা নাম জানি না। এরকম কর্মী দেখলে আমার খুশি লাগে। এক সময় এমন হতো যাদেরকে দেখি সবাইকে চিনি আমি, তার মানে কর্মী সংখ্যা খুব কম। যারা আছে সবাইকে আমি চিনি, আমার চিনার বাইরে কেউ নাই। এখন তো অনেক এমন আছে যাদেরকে আমি চিনি না, নাম জানি না। একদিক দিয়ে এটা আমার দুর্বলতা, আমার কর্মীদের সবার সাথে পরিচিত থাকার দরকার। কিন্তু অপর দিক দিয়ে এটা একটা খুশির বিষয়, অনেক কর্মী এমন আছে আমার জানার বাইরে। এটা সংগঠন গতিশীল এর প্রমাণ। ছাত্র জমিয়ত গতিশীল একটা সংগঠন, নিয়মতান্ত্রিক কাজ আছে। গতিশীলতার জন্য সবচেয়ে জরুরি যেটা, সেটা হচ্ছে কাজের মধ্যে ধারাবাহিকতা এবং মুদাওয়ামত, নিয়মিত কাজ করা। অনেক সময় আমরা কাজ করি ঠিক আছে, যখন আমাদের জোশ বা আবেগ আসে তখন কাজ করি, কিন্তু এরপর 2 মাস 3 মাস 1 বছর চলে যায় কোনো কাজ করি না। কাজের মধ্যে যদি ধারাবাহিকতা থাকে, মুদাওয়ামত যদি থাকে, কাজ কম হলেও সংগঠনের মধ্যে গতি আসে। এটা শুধু আমাদের কথা না, একটা হাদিসেরও কথা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? যেটা বান্দা দায়মি করে, সব সময় যেটা করে, যদিও কম হয়। 2 রাকাত নামাজ সব সময় পড়ে, মাত্র 2 রাকাত সবসময় যদি করে আল্লাহর কাছে এটা পছন্দনীয়। কিন্তু আরেকজন 100 রাকাত নফল নামাজ একদিন পড়ছে আর পুরো 1 বছর নামাজের কোনো খোঁজ নাই, খবর নাই, এটা আল্লাহর কাছে পছন্দনীয় না। আমাদের সংগঠনের মধ্যে গতিশীলতা রাখতে হবে, কাজ দায়মি করতে হবে, কাজের মধ্যে গতি থাকতে হবে, নিয়মতান্ত্রিকতা থাকতে হবে। প্রতি মাসে অন্তত একবার আমরা বসবো, প্রতি মাসে অন্তত আমরা উপজেলা শাখা একবার বসবো, ইউনিয়ন শাখা বসবো, ওয়ার্ড শাখা বসবো। অন্তত 3 মাস পর পর আমরা প্রশিক্ষণ সভা করব, প্রত্যেক 3 মাস পর করবো, এটা কখনো মিস হবে না। দাওয়াতি কাজ অন্তত মাসের 10 দিন দাওয়াতের কাজে আমরা সময় দেব, প্রত্যেক মাসে 10 দিন সময় দেব, একদিনও কম হবে না। নিয়মিত যদি কাজটা করতে পারেন দেখবেন সংগঠন সম্প্রসার হচ্ছে, বাড়ছে, বড় হচ্ছে, একটা গতি আসছে সংগঠনে। আর যদি এগুলা নিয়মতান্ত্রিকতা না থাকে তাহলে আজকে 10 জন আছেন, 10 বছর পরে এই 10 জনই থাকবেন। এজন্য গতিশীলতার জন্য সবচেয়ে বড় দরকার কোনটা আমি বলেছিলাম, কাজের ধারাবাহিকতা এবং মুদাওয়ামত। কাজ সব সময় করা, সব সময় কাজ করা। তাবলীগী ভাইরা দেখবেন সব সময় কাজ করে, 5 কাজ তাদের আছে, দৈনন্দিন 5 কাজ আছে। তাবলীগ জামাত এত বেশি মুয়াসসির হয়েছে সারা বিশ্বে, এত প্রভাব তাবলীগ জামাতের। তার কারণ কি? কয়েকটা কারণ আছে, অনেক কারণ আছে। এর মধ্যে থেকে অন্যতম একটা কারণ হচ্ছে তাবলীগী ভাইদের কাজের ধারাবাহিকতা, মুদাওয়ামত আছে। দুনিয়া উল্টে যাক কিন্তু তারা তাদের কাজ করবে, তারা তাদের কাজ করবে। এটা যদি আমরা 2.5 ঘন্টার মেহনত আছে তাদের, আমরা যদি এটা শুরু করি, এটা যে প্রতিদিন কিছু সময় অন্তত 1 ঘন্টা বা আধা ঘন্টা হলেও সংগঠনে আমি প্রতিদিন কিছু সময় দিব। আবার শাখা যে আছে, শাখা নিয়ে প্রতি মাসে অন্তত একদিন বসবো, প্রতি 3 মাসে অন্তত একটা প্রশিক্ষণ সভার আয়োজন করব। প্রতি মাসে অন্তত নতুন সদস্য, 30 দিনে 30 জন নতুন সদস্য এই পুরো উপজেলায় নতুন সদস্য সংগঠনে অন্তর্ভুক্ত করব। এইরকম যদি পরিকল্পনা করে আমরা কাজ করি এবং নিয়মিত কাজ করি, তাহলে ইনশাআল্লাহ সংগঠন মজবুত হবে। এলে সংগঠনের একটা হচ্ছে মান উন্নয়ন, আর একটা হচ্ছে মজবুতিকরণ। মান উন্নয়নের জন্য 5টা জিনিস দরকার। 1 নম্বর হচ্ছে উন্নত আদর্শ, আর 2 নম্বর কি বলেছিলাম, সুস্পষ্ট লক্ষ্য উদ্দেশ্য। 3 নম্বর সমৃদ্ধ ইতিহাস। 4 নম্বর শক্তিশালী গঠনতন্ত্র, আর 5 নম্বর যুগোপযোগী কর্মসূচি। আর সংগঠনকে মজবুত করতে হলে 1 নম্বর দরকার যোগ্য নেতৃত্ব, 2 নম্বর প্রশিক্ষিত কর্মী বাহিনী, 3 নম্বর কি অর্থনৈতিক সমৃদ্ধি, 4 নম্বর স্থিতিশীলতা, 5 নম্বর গতিশীলতা। এখন আসেন 2টা বিষয় আমি আলোচনা করছিলাম না, যেহেতু আমার আলোচনা আরেকটা বিষয় দায়িত্বশীলের ভূমিকা। দায়িত্বশীল 2 প্রকার। দায়িত্বশীল 1 প্রকার থাকেন নেতৃত্বে, আরেক প্রকার থাকেন কাজে। নেতৃত্ব এবং কর্মী বাহিনী সংগঠনের গুরুত্বপূর্ণ 2টা উপাদান, নেতা এবং কর্মী। কর্মী ছাড়া নেতা হওয়া যায় না, আবার নেতা না থাকলে কর্মী দিয়ে কোনো কাজ হয় না। যোগ্য নেতৃত্ব এবং প্রশিক্ষিত কর্মী বাহিনী
এই দুইটা উপাদান যে সংগঠনের আছে, এই সংগঠন মজবুত হবে, প্রতিষ্ঠিত হবে এবং সম্প্রসারিত হবে। যে সংগঠনের যোগ্য নেতৃত্ব আছে এবং প্রশিক্ষিত কর্মী বাহিনী আছে, নেতা যারা থাকবেন তারা যোগ্য নেতা থাকবেন, কর্মী যারা থাকবেন প্রশিক্ষিত কর্মী বাহিনী থাকবেন, এই সংগঠন এগোতে পারবে এবং এই সংগঠন গতিশীল হবে, স্থিতিশীল হবে। নেতাদের কি হতে হবে? যোগ্য, আর কর্মীদের প্রশিক্ষিত। নেতার যোগ্যতা, কিছু যোগ্যতা আছে যেগুলো নেতার মধ্যে থাকতে হবে। আদর্শ নেতৃত্বের জন্য বেশ কিছু যোগ্যতার প্রয়োজন। আমি শিরোনাম দেখেছি আদর্শ নেতৃত্ব এবং প্রশিক্ষিত কর্মী বাহিনী। আদর্শ নেতৃত্বের 1 নম্বর গুণ হচ্ছে যোগ্যতা। নেতার মধ্যে যোগ্যতা থাকতে হবে। অযোগ্য কাউকে যদি নেতা বানান তাহলে সংগঠনের তো কোনো ফায়দা হবে না, বরং সংগঠন ধ্বংস হবে। অযোগ্য নেতৃত্ব সংগঠন ধ্বংসের কারণ, এটা হাদিসের মধ্যে আছে। যদি অযোগ্য মানুষের হাতে দায়িত্ব যায়, তোমরা কিয়ামতের অপেক্ষা করো। কিয়ামত কার নাম? দুনিয়া ধ্বংসের নাম কিয়ামত। মানে অযোগ্য মানুষের হাতে গেলে দুনিয়া ধ্বংস হয়ে যায়, সংগঠন তো ধ্বংস হওয়া অত্যন্ত সহজ ব্যাপার। দুনিয়া ধ্বংস হয়ে যায় যদি অযোগ্য মানুষের হাতে নেতৃত্ব যায়। এজন্য নেতার প্রথম যোগ্যতা, আদর্শ নেতার প্রথম আদর্শ নেতৃত্বের জন্য প্রথম হচ্ছে যোগ্যতা। নেতার মধ্যে কি থাকতে হবে? যোগ্যতা থাকতে হবে। কি ধরনের যোগ্যতা? নেতার মধ্যে বেশ কিছু যোগ্যতা থাকতে হবে। 1 নাম্বার হচ্ছে জ্ঞান। নেতার মধ্যে জ্ঞান থাকতে হবে। কি জ্ঞান? 1 নাম্বার জরুরিয়াতে দ্বীন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। মানে দ্বীনের, ধর্মের যে সমস্ত বিষয়, ইসলামের যে সমস্ত বিষয় প্রত্যেক মুসলমানের জন্য জানা জরুরি। হালাল হারাম, ফরজ ওয়াজিব, নামাজ, কেরাত, সূরা, এগুলো তো প্রত্যেক মুসলমানের জন্য জানা জরুরি। এগুলা বিষয়ে জ্ঞান থাকতে হবে। আলিম না হলেও চলবে, অসুবিধা নাই, কিন্তু মুসলমান হিসাবে জরুরিয়াতে দ্বীন, দ্বীনের বুনিয়াদী বিষয় যেগুলা, এইগুলা সম্পর্কে তার মধ্যে জ্ঞান থাকতে হবে। এবং এখন নেতা, বড় এক নেতা, কিন্তু ঠিকমতো নামাজ জানেন না, সূরা কেরাত জানেন না, জনসাধারণের সামনে কোরআনের আয়াত তিলাওয়াত করতে গিয়ে ভুলভাল আয়াত তিলাওয়াত করেন, এরকম নেতা অন্তত ইসলামী সংগঠনের নেতা হতে পারেন না। নেতা যিনি হবেন, কোরআনের তিলাওয়াত শুদ্ধ হতে হবে, সূরা শুদ্ধ হতে হবে এবং জরুরিয়াতে দ্বীন, দ্বীনের প্রয়োজনীয় মাসআলা সবগুলা জানতে হবে। জ্ঞান একটা হচ্ছে জরুরিয়াতে দ্বীন। 2 নাম্বার, নেতার মধ্যে সংগঠন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। সংগঠনের ইতিহাস, কখন প্রতিষ্ঠিত হয়েছে এবং ইতিহাসে কি কি অবদান রেখেছে, সংগঠনের লক্ষ্য কি, সংগঠনের উদ্দেশ্য কি, সংগঠনের কর্মসূচি কি, সংগঠনের সভাপতিকে, সেক্রেটারিকে, জেলা নেতৃত্বে কারা আছেন, এই জ্ঞানগুলা নেতার মধ্যে থাকতে হবে। এই জ্ঞানগুলা নেতার মধ্যে থাকতে হবে। 1 নাম্বার হচ্ছে দ্বীন সম্পর্কিত জ্ঞান, 2 নাম্বার হচ্ছে সংগঠন সম্পর্কিত জ্ঞান, আর 3 নাম্বার হচ্ছে ইতিহাস সম্পর্কিত জ্ঞান। নেতা যিনি হবেন ইতিহাস সম্পর্কে তার জানাশোনা থাকতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত অবশ্যই তিনি পড়তে হবে, খুলাফায়ে আরবা'র সিরত তিনি পড়তে হবে। এবং যদি ইতিহাস পুরো নাই পড়ে, অন্তত ভারত উপমহাদেশের ইতিহাস তার পড়া থাকতে হবে। আমরা পড়ি না, লেখাপড়া করি না আমরা, এটা আমাদের মারাত্মক একটা দুর্বলতা। অন্তত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত যে কোনো একটা বই, সিরতের যে কোনো একটা বই, ছোট হোক বড় হোক, সিরতের যে কোনো একটা বই আমরা পড়তে হবে। খুলাফায়ে রাশিদিনের তাদের জীবনী পড়তে হবে। প্রত্যেক নেতার জন্য এটা পড়া অত্যন্ত জরুরি। এবং ইতিহাস, পুরো ইতিহাস যদি নাই পড়ি, মুসলমানদের 1400 বছরের ইতিহাস যদি পড়ি তাহলে তো ভালো, পড়তে হবে। খেলাফতে আব্বাসিয়া, বনু উমাইয়া, উসমানী সালতানাত, এইগুলা যদি আমরা পড়ি আমাদের জ্ঞান সমৃদ্ধ হবে এবং নেতৃত্ব এটা আরো টেকসই হবে এবং আরো কোয়ালিটি সম্পন্ন হবে। আর এগুলো যদি না পারি, অন্তত ভারত উপমহাদেশের ইতিহাস জানা থাকতে হবে। 1 নম্বর হচ্ছে দ্বীন সম্পর্কিত জ্ঞান, 2 নম্বর সংগঠন সম্পর্কিত জ্ঞান, 3 নম্বর ইতিহাসের জ্ঞান, 4 নম্বর হচ্ছে ইসলামী রাজনীতি। ইসলামী রাজনীতি সম্পর্কে জ্ঞান। ইসলামী রাজনীতি আসলে কি, এটার হুকুম কি, শরীয়তের হুকুম কি, এর প্রয়োজনীয়তা কি, এর লক্ষ্য উদ্দেশ্য কি, করলে কি হবে আর না করলে কি হবে, করলে কোন পদ্ধতিতে করতে হবে, কোন পদ্ধতিতে করতে হবে, আমরা যে পদ্ধতিতে করছি সে পদ্ধতিতে না অন্য কোনো গোপনীয় পদ্ধতিতে, জিহাদের মাধ্যমে না অন্য কোনো উপায়ে, এগুলা সম্পর্কে নেতা যিনি, হয়তো সব কর্মীদের ধারণা নাও থাকতে পারে, কিন্তু নেতা যিনি তার এই সম্পর্কিত জ্ঞানগুলা তার মধ্যে থাকতে হবে। ইসলামী রাজনীতি সম্পর্কে জ্ঞান তার মধ্যে থাকতে হবে। 4টা। আর 5 নাম্বার হচ্ছে বৈশ্বিক রাজনীতি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। বৈশ্বিক রাজনীতি সম্পর্কে জ্ঞান থাকতে হবে, বিশ্বের সমকালীন রাজনীতি, এর পাশাপাশি ইসলামী রাজনীতির পাশাপাশি খেলাফতের রাজনীতির পাশাপাশি যে সমস্ত রাজনীতি প্রচলিত আছে, গণতান্ত্রিক রাজনীতি আছে, সমাজতান্ত্রিক রাজনীতি আছে,
এগুলো সম্পর্কে মোটামুটি জানাশোনা থাকতে হবে। নেতা যিনি তার মোটামুটি জানাশোনা থাকতে হবে। তাইলে নেতার যোগ্যতার জন্য প্রথম শর্ত হচ্ছে জ্ঞান। জ্ঞান 5টা জ্ঞান থাকতে হবে। 1 নম্বর দিন সম্পর্কিত জ্ঞান, 2 নম্বর সংগঠন সম্পর্কিত জ্ঞান, 3 নম্বর ইতিহাস সম্পর্কিত জ্ঞান, 4 নম্বর ইসলামী রাজনীতি সম্পর্কিত জ্ঞান, আর 5 নম্বর হচ্ছে বৈশ্বিক রাজনীতি সম্পর্কে জ্ঞান। এই 5টা জ্ঞান তার মধ্যে অবশ্যই নেতার মধ্যে থাকতে হবে। যোগ্যতার প্রথম শর্ত হচ্ছে জ্ঞান। 2 নম্বর শর্ত হচ্ছে নেতার মধ্যে কথা বলার এবং লেখার যোগ্যতা থাকতে হবে। নেতা যিনি কথা বলার যোগ্যতা থাকতে হবে। দাওয়াতের ক্ষেত্রে যেটা জরুরি, দাওয়াতের ক্ষেত্রে জরুরি কথা বলার যোগ্যতা তার মধ্যে থাকতে হবে, বাকশক্তি থাকতে হবে, বাকবিদ্যা থাকতে হবে, যে কোনো জায়গায় দাঁড়িয়ে 2 কথা বলতে পারতেন, এই যোগ্যতা তার মধ্যে থাকতে হবে। এবং লেখার যোগ্যতা, 2 কলম শুদ্ধভাবে লিখতে পারেন, এই যোগ্যতা তার মধ্যে থাকতে হবে। এবং নেতা যদি এমন হন, ফেসবুকে যদি একটা পোস্ট দেন, কোনো সময় তারা খুব বেশি সত্যি গেছে, অনেকেই তো লেখছেন, আমিও একটা লেখি, 2 লাইন লেখছেন 10টা ভুল, এই নেতার দ্বারা সংগঠনের মান কমে এবং ইমেজ কমে, সংগঠন প্রশ্নবিদ্ধ হয়। এই জন্য সংগঠনের মধ্যে শুদ্ধভাবে বলার, শুদ্ধভাবে লেখার যোগ্যতা থাকতে হবে। এটাও যোগ্যতা। ইলম থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, বলা এবং লেখার যোগ্যতা থাকতে হবে, শুদ্ধভাষী হতে হবে, শুদ্ধ ভাষা শুদ্ধভাবে তিনি লিখতে পারেন এমন যোগ্যতা তার ভিতরে থাকতে হবে। এরপর প্রথম গুণ হচ্ছে যোগ্যতা। 2 নম্বর ইখলাস। নেতার ভিতরে ইখলাস থাকতে হবে। তিনি নেতৃত্ব দিবেন কোন উদ্দেশ্যে, এই নিয়মটা ঠিক করতে হবে। নিজের প্রচারণা, নিজের স্বার্থ, নিজেকে প্রতিষ্ঠিত করা, দুনিয়াবি কোনো স্বার্থ হাসিল করা, এই সমস্ত নিয়মে যদি তিনি নেতৃত্ব দেন, তাহলে অন্তত ইসলামী সংগঠনের নেতৃত্ব তার দ্বারা হবে না। তার একমাত্র উদ্দেশ্য এবং নিয়ম থাকতে হবে আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহর জমিনে আল্লাহর নিজাম কায়েম করা, আল্লাহর দ্বীনকে বুলন্দ করা, আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। এই নিয়ম তার ভিতরে থাকতে হবে। নিয়ম পরিশুদ্ধ হতে হবে, যোগ্যতা থাকতে হবে। 2 নম্বর নিয়ম পরিশুদ্ধ হতে হবে। 3 নম্বর হচ্ছে উত্তম চরিত্র এবং সদাচরণ। আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বের নেতা হিসেবে পাঠিয়েছেন, পাঠিয়ে ঘোষণা দিয়েছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী আপনি। এই যে সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা যিনি, সর্বোত্তম চরিত্রের অধিকারী তিনি। নেতা যিনি হবেন তার চরিত্র উত্তম চরিত্র হতে হবে। মানুষের সাথে আচার আচরণ, মুআমালা, লেনদেন সবকিছু পরিষ্কার হতে হবে। মুআমালার ক্ষেত্রে পরিষ্কার হতে হবে, লেনদেন পরিষ্কার হতে হবে। নেতা যদি এমন হন, প্রত্যেকটা কর্মী তার কাছে টাকা পায়, এমন যদি হন, তাহলে এই নেতার দ্বারা সংগঠনের মান কমবে না বাড়বে? কমবে। লেনদেন পরিষ্কার হতে হবে, মানুষের সাথে আচার আচরণ পরিষ্কার হতে হবে, অনলাইনে অফলাইনে তার ব্যবহার সুন্দর হতে হবে। এমন না অনলাইনে যাকে পান তাকে ধরে গালি দেন, যে পোস্টে যে কমেন্টে গিয়ে তাকে দেখবেন তিনি একটা গালি দিয়েছেন। এমন নেতার দ্বারা সংগঠনের ইমেজ নষ্ট হয় এবং সংগঠনের মান ক্ষুণ্ণ হয়। এমন নেতার দ্বারা নেতা যিনি তার আখলাক শুদ্ধ হতে হবে এবং নেতা যিনি তার আচরণ শুদ্ধ হতে হবে। আখলাক শুদ্ধ, আচরণ শুদ্ধ, কর্মীদের সাথে আচরণ শুদ্ধ, অন্য দলের কর্মীদের সাথেও আচরণ শুদ্ধ। অন্য দলের কর্মীদেরকে সম্মান দেন, নিজের দলের কর্মী আছেন যারা আছে তাদের সাথে আচরণ, সুন্দর আচরণ করেন, ইনসাফের আচরণ করেন, প্রত্যেক কর্মীর সাথে সমান ব্যবহার করেন, প্রত্যেককে ভালো মন্দ জিজ্ঞেস করেন, সুন্দর ব্যবহার করেন। উত্তম আখলাক, উত্তম আচরণ, এটা অত্যন্ত জরুরি, বিশেষ করে নেতৃত্বের জন্য এটা অত্যন্ত জরুরি। সম্মানিত উপস্থিতি, যোগ্যতা, ইখলাস, উত্তম চরিত্র, সদাচরণ। 4 নম্বর আমানতদারি। নেতার মধ্যে যদি আমানতদারি না থাকে, আল্লামা নুর হোসেন কাসিমি রাহমাতুল্লাহ আলাইহি প্রায় সময় একটা কথা বলতেন যে সিয়াসত এবং কিয়াদতের জন্য দিয়ানত এবং লিয়াকত দরকার। সিয়াসত এবং কিয়াদতের জন্য দিয়ানত এবং লিয়াকত দরকার, যোগ্যতা এবং আমানতদারি দরকার, নেতৃত্বের জন্য এবং রাজনীতির জন্য। এজন্য নেতার মধ্যে আমানতদারি থাকতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কি বলেছিলেন? ইন্নী হাফিজুন আলিম, আমার মধ্যে 2টা যোগ্যতা আছে। একটা যে মন্ত্রণালয়ের দায়িত্ব আমি নিব, এই মন্ত্রণালয় সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান আমার আছে। আর 2 নম্বর, আমার মধ্যে আমানতদারিতা আছে। নেতার মধ্যে আমানতদারিটা থাকতে হবে। আমানতদারি শব্দটা অনেক ব্যাপক, শুধুমাত্র অর্থনৈতিক ব্যাপারে না, সব বিষয়ে তিনি আমানতদার হতে হবে। মজলিসে একটা বিষয় আলোচনা হয়েছে, এই বিষয়ে তিনি আমানতদার হতে হবে। একজন কর্মী তার কাছে গোপনে কোনো একটা বিষয় বলেছে, এই বিষয়ে তিনি আমানতদার হতে হবে। সংগঠন সম্পর্কে তিনি আমিন থাকবেন। সংগঠনের প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কর্মী তার কাছে আমানত হিসাবে থাকবে। এই আমানতদারিতার উপলব্ধি যেটা, এটা তার ভিতরে থাকতে হবে। কয়টা গেল? 1 নম্বর যোগ্যতা, 2 নম্বর ইখলাস, 3 নম্বর উত্তম চরিত্র, সদাচরণ, 4 নম্বর আমানতদারি।
5 নম্বর ধৈর্য ও সাহসিকতা। এর দুইটা আছে, একটা হচ্ছে ধৈর্য সহনশীলতা। নেতাকে প্রচুর ধৈর্যশীল হতে হবে। অনেক কর্মীরা, অনেক মানুষ অনেক কিছু বলবে, অনেক মানুষ অনেক কিছু বলবে, অনেক গালি দিবে, বিরুদ্ধে বলবে, সমালোচনা করবে, কিন্তু সবকিছু ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। তাকে প্রতিক্রিয়া দেখালে চলবে না, সবকিছু ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। সবকিছু শুনবেন, সবকিছু আপনার পক্ষে হবে এমন না, আপনার বিপক্ষে অনেক কিছু হবে, আপনার বিপক্ষে আলোচনা হবে, মিটিংয়ে অনেক মানুষ আপনার মতকে খণ্ডন করবে। এগুলা ধৈর্যের সাথে সহনশীলতার সাথে আপনি সহ্য করতে হবে। সহ্য করার ক্ষমতা যদি আপনার থাকে, আপনি নেতৃত্ব দিতে পারবেন। সবার কথা শুনতে হবে এবং সহ্য করতে হবে, এই যোগ্যতাটা নেতার ভিতরে থাকতে হবে। এরপর হচ্ছে নির্ভুল পরিকল্পনা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ। পরিকল্পনা নির্ভুল হতে হবে এবং সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে। নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না। সুরা ভিত্তিতে, মশওয়ারা ভিত্তিতে সবার মতামত নিয়ে যেটা সঠিক হয় সে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। পরিকল্পনা হতে হবে নির্ভুল এবং সিদ্ধান্ত হতে হবে সঠিক। যদি পরিকল্পনা নির্ভুল না হয় আর সিদ্ধান্তের মধ্যে যদি ভুল থাকে, সঠিক না হয়, তাহলে সংগঠন এই নেতার দ্বারা এগোবে না, বরং নেতা দূরদর্শী হতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এই বিষয়টাও নেতার মধ্যে থাকা অত্যন্ত জরুরি। নেতৃত্বে যারা আছেন এই গুণটা তাদের অর্জন করতে হবে। ভ্রাতৃত্ববোধ। এরপর হচ্ছে ভ্রাতৃত্ববোধ। কর্মীদের সাথে, সবার সাথে উখুওয়াতের সম্পর্ক, ভ্রাতৃত্ববোধের সম্পর্ক থাকতে হবে। এরপর হচ্ছে যোগাযোগ। কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে। এটা বহির্মুখিতা যেটাকে বলে। যদি নেতা অন্তর্মুখী হয়, অনেক নেতা এমন আছেন কারোর সাথে কথা বলেন না, কর্মীরা সালাম করে কিন্তু সঠিকভাবে স্পষ্টভাবে সালামের জবাব দেন না, এমন নেতা আদর্শ নেতা না। আদর্শ নেতা যিনি প্রত্যেক কর্মীর খবর নেবেন, যাদের ফোন নাম্বার আছে ফোন দিয়ে খোঁজ খবর নেবেন, দেখা হলে জিজ্ঞেস করবেন, নাম যদি নাও জানেন এমন ভাবে তাকে জিজ্ঞেস করবেন, হাল কুর্সি করবেন, কর্মী মনে করবে আমাকে তিনি চিনেন, আমার অবস্থা তিনি জানেন। এরকম যদি হয় কর্মীর মন ভরে যায় এবং নেতার প্রতি তার ভালোবাসা এবং আস্থা আরো বাড়ে। এটা খুবই দরকার। নেতৃত্বে যারা আছেন অনেক সময় কর্মীরা আপনার সাথে যোগাযোগ করবে, ফোন দিবে, আপনি এমন ভাব করবেন না যে তাকে চিনতে পারছেন না, এমন ভাব কখনো করবেন না। যদি জমিয়তের কথা বলে আপনি তার সাথে আপন ভাইয়ের মতো আচরণ করবেন, সেজন্য বুঝতে পারে আপনি তাকে চিনতে পারছেন। এবং আপনার অধীনস্থ আপনার শাখা যারা আছে, শাখার প্রত্যেকটা কর্মীর ডাটা আপনার কাছে থাকতে হবে। তার পারিবারিক অবস্থা কেমন এটা আপনার জানা থাকতে হবে। আপনি যদি নেতৃত্বে থাকেন, মূল দায়িত্বে যদি থাকেন, তাদের প্রত্যেকের খোঁজ খবর নিতে হবে, যোগাযোগ রক্ষা করতে হবে। আপনি যদি আপনার গাম্ভীর্যতার সাথে শুধু আপনি চলেন, কারোর সাথে কথা বলেন না, এইরকম নেতার দ্বারা সংগঠন মজবুত হয় না এবং এই নেতাকে আদর্শ নেতাও বলা যায় না। ব্যক্তিত্ব, প্রভাব। এরপর হচ্ছে ব্যক্তিত্ব এবং প্রভাব থাকা। নেতার মধ্যে একটা ব্যক্তিত্ব থাকতে হবে। নেতা যার সাথে ধমতামশা করতে পারবেন না, তার মধ্যে একটা ব্যক্তিত্ব থাকতে হবে। ব্যক্তিত্ব নিয়ে তিনি চলাফেরা করতে হবে এবং তার এই ব্যক্তিত্বে একটা প্রভাব কর্মীদের মধ্যে থাকতে হবে। কর্মীরা তাকে সম্মান করে তার ব্যক্তিত্বের কারণে। তিনি কর্মীদের সাথে সুন্দর আচরণ করেন, ধমতামশা করেন না, ওজন রেখে তিনি চলাফেরা করেন। কিন্তু ওজন রাখতে কি আবার কারোর সাথে কথা বলেন না এমন না, সবার সাথে কথা বলেন, সবাইকে হাল কুর্সি করেন, কিন্তু তার একটা ব্যক্তিত্ব এবং ওজন আছে। তিনি স্থান, কাল, পাত্র বুঝেন। এইরকম ভাবে যদি চলেন তাহলে ব্যক্তিত্ব তার থাকবে, প্রভাব থাকবে। আর প্রভাব যদি তাকে কন্ট্রোলিং পাওয়ার, যেটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা, তখন তার ভিতরে থাকবে। তাহলে এমন হবে যে আপনি একটা কথা বলছেন কিন্তু কর্মীরা আপনাকে নিয়ে হাসাহাসি করবে, যদি আপনার মধ্যে ব্যক্তিত্ব না থাকে। আর ব্যক্তিত্ব থাকলে আপনি যেখানে বলবেন থামো, কর্মীরা থামবে, যখন বলবেন চলো, কর্মীরা চলবে। এই ধরনের ব্যক্তিত্বের অধিকারী প্রত্যেক নেতাকে হতে হবে। আর এটা করতে হলে ধমতামাশা, অনর্থক কাজ, এগুলো পরিত্যাগ করতে হবে। মিটিংয়ে বসে অনর্থক কথা বলবেন না, অনর্থক কারো সমালোচনা করবেন না, কারো অনর্থক কাউকে দোষারোপ করবেন না এবং ধমতামাশা এগুলা এড়িয়ে যাবেন। তাহলে দেখবেন আপনাকে কর্মীরা সম্মান করছে, আপনার মধ্যে একটা ব্যক্তিত্ব আসবে, গাম্ভীর্যতা আসবে, তখন আপনার কথা মানুষ শুনবে, মানুষকে কন্ট্রোল করার ক্ষমতা আপনার থাকবে, কর্মীরা আপনার কথা শুনবে, আপনার কথায় কর্মীরা চলবে। এই গুণটাও নেতার মধ্যে থাকতে হবে। এরপর হচ্ছে দায়বদ্ধতা, মাসউলিয়ত। যেটা মাসউলিয়ত যদি না থাকে তাহলে নেতা তিনি স্বৈরাচারী হবেন, তার মধ্যে স্বৈরাচারী মনোভাব থাকবে। দায়বদ্ধতা থাকতে হবে। প্রথমে সংগঠনের কাছে দায়বদ্ধতা, এরপর আল্লাহর কাছে দায়বদ্ধতা। আল্লাহর কাছে প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে, এই মনোভাব প্রত্যেক নেতার ভিতরে থাকতে হবে এবং সংগঠনের কাছে দায়বদ্ধ থাকতে হবে। সংগঠনের নেতা কর্মীদের কাছে, নিজের কর্মীদের কাছে, ঊর্ধ্বতন শাখার দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে দায়বদ্ধতা এবং
জবাবদিহিতার মানসিকতা প্রত্যেক নেতার ভিতরে থাকতে হবে। তখন তিনি যা ইচ্ছা তা করতে পারবেন না এবং তখন তিনি স্বৈরাচারী মনোভাব তার ভিতরে থাকবে না। সবাইকে নিয়ে মশলার ভিত্তিতে চলবেন, সংগঠনকে নিজের স্বার্থে ব্যবহার করবেন না। যদি দায়বদ্ধতা থাকে, এই 10টা মনে হয়, এই 10টা গুণ প্রত্যেক নেতার ভিতরে থাকতে হবে। আদর্শ নেতৃত্ব গঠন করতে হলে প্রশিক্ষিত কর্মী বাহিনী, কর্মীর মধ্যে 5টা গুণ। 1 নম্বর আনুগত্য, নেতৃত্বের প্রতি আনুগত্য। নেতা যতক্ষণ পর্যন্ত শরীয়তের ভিতরে কোনো সিদ্ধান্ত নেবেন, কোনো আদেশ দিবেন, কর্মী এই আদেশ মানতে হবে যদি শরীয়তের ভিতরে হয়। আর শরীয়তের বাইরে গেলে এটা মানা তার জন্য আর জায়েজ না। শরীয়ত বিরুদ্ধ কোনো আদেশ যদি নেতা করেন, এটা মানা কর্মীর জন্য জায়েজই না। আর শরীয়তের ভিতরে যদি হয় তাহলে আদেশটা মানা ওয়াজিব। নেতৃত্বের আনুগত্য করা 1 নম্বর হচ্ছে আনুগত্য, নেতৃত্বের আনুগত্য এবং সংগঠনের আনুগত্য। সংগঠনের আনুগত্য, সংগঠনের নীতিমালা, গঠনতন্ত্র সবকিছু মেনে চলা এবং নেতৃত্বের আনুগত্য করা। 2 নম্বর হচ্ছে আচরণ সংশোধন, নীতি আদর্শ দলীয় ইমেজ রক্ষা করা, নিজের আচরণ সংশোধন করা, ইসলাহ যেটাকে বলে ইসলাহ, আচরণ সংশোধন করা নেতার সাথে, সহকর্মীর সাথে এবং অন্যান্য মানুষের সাথে। আচরণ সংশোধন করা, এমন কোনো কথা বা কাজ না করা যেটার কারণে ফিতনার জন্ম হয়, ফিতনার সৃষ্টি হয়। এটা করতে হলে হিংসা ছাড়তে হবে, অহংকার ছাড়তে হবে এবং মানুষের অনর্থক সমালোচনা ছাড়তে হবে, দোষারোপ করা ছাড়তে হবে, মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা এগুলা ছাড়তে হবে। 3 নম্বর কুরবানি করার মানসিকতা, সংগঠনের জন্য সময়, জান, মাল কুরবানি করার মানসিকতা থাকতে হবে। সংগঠনকে সবকিছুর উপরে রাখতে হবে। অনেক সময় আমরা ব্যক্তিগত কাজকে সংগঠনের উপরে রাখি, নিজের সব কাজ শেষ করে যদি সময় থাকে তাহলে সংগঠনের জন্য আমরা কিছু কাজ করি। কিন্তু সংগঠন যদি আল্লাহর জন্য হয়, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি হয়, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যদি হয়, তাহলে সংগঠনের জন্য আমরা সবচেয়ে বেশি ত্যাগ করতে প্রস্তুত থাকতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যেভাবে তাদের জান, মাল দ্বীনের জন্য কুরবান করেছেন, এই ধরনের কুরবানি করার মানসিকতা প্রত্যেকটা কর্মীর ভিতরে থাকতে হবে। তখন দেখবেন সব কাজ ফেলে আপনি সংগঠনের মিটিংয়ে আসতে পারবেন, মিছিলে আসতে পারবেন, কোনো কাজ আপনাকে আর বাধা দিতে পারবে না। অনেক সময় আমরা মিছিলে মানুষ পাই না, বলে আমার ব্যস্ততা, এই কাজ সেই কাজ। এটা হয় কোন কারণে? কারণ সংগঠনের গুরুত্ব আমাদের ভিতরে থাকে না, কুরবানি করার মানসিকতা আমাদের ভিতরে থাকে না। আমাদের মানসিকতা তখন এটাই থাকে যে আমার সব কাজ শেষ করে যদি সময় হয় তাহলে সংগঠনে আমি কিছু সময় দিব। এই মানসিকতা ত্যাগ করতে হবে। কুরবানি করার মানসিকতা সবার ভিতরে থাকতে হবে। সর্বোচ্চ কুরবানি সংগঠনের জন্য দান দিতে হয়, হয় যদি দান দেব, মাল দিতে হয় যদি মাল কুরবানি করব। এই মানসিকতা যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমাদের দ্বারা সংগঠনের কাজ এগোবে, সংগঠন মজবুত হবে। এরপর হচ্ছে আপনার ভ্রাতৃত্ববোধ, যেটা আগে আলোচনা করেছি, জবাবদিহিতা। নেতৃত্বের কাছে জবাবদিহিতা, মাসউলিয়ত থাকতে হবে, নেতার মধ্যে থাকতে হবে এবং কর্মীর মধ্যে থাকতে হবে। এই 5টা গুণ প্রত্যেকটা কর্মীর ভিতরে থাকতে হবে। এবং সংগঠনকে সম্প্রচার করার ক্ষেত্রে সম্প্রসারের গতিশীলতা, যেটা আমি বলেছি আগে, এই গতিশীলতার জন্য আপনার দাওয়াত দরকার। দাওয়াতের কাজ নেতা এবং কর্মী সবাই করতে হবে। দায়ী, প্রত্যেকে একজন দায়ী হতে হবে। দাওয়াতের কাজ কৌশল সম্পর্কে আগের আমাদের প্রশিক্ষক আলোচনা করেছেন। যদি দাওয়াত না দেন সংগঠন বাড়বে না, গতি আসবে না। দাওয়াতের কাজ নেতা এবং কর্মী সবাই করতে হবে, প্রত্যেকে একজন দায়ী হতে হবে। আমি খুব দ্রুত তাড়াহুড়োর সাথে, সময় যেহেতু অনেকটা কমে গেছে এজন্য তাড়াহুড়োর সাথে আমার আলোচনা করেছি। আলোচনা কতটুকু গোছালো হয়েছে জানি না, কিন্তু সংক্ষেপে আমি পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যদি এগুলো আমরা সবাই মনে রাখি এবং মেনে চলি, আশা করা যে আপনারা নোট করেছেন, মনে রাখি এবং যদি মেনে চলি, মনে রাখি এবং যদি মেনে চলি, ইনশাআল্লাহ সংগঠন মজবুত হবে। আর আমরা যদি এইভাবে প্রত্যেকটা গুণ আমাদের মধ্যে আমরা আনতে পারি, অর্জন করতে পারি, আদর্শ নেতৃত্ব সৃষ্টি হবে এবং প্রশিক্ষিত জানবাজ নিবেদিত প্রাণ কর্মী বাহিনীও তৈরি হবে। ইনশাআল্লাহ সংগঠনে এগিয়ে যাবে। আমাদের প্রাণ পরিকল্পনা থাকতে হবে। প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের কর্মীরা, প্রত্যেকটা ওয়ার্ডে যাতে আমাদের কর্মী থাকে, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের শাখা থাকে, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের নিয়মতান্ত্রিক কার্যক্রম থাকে। এই পরিকল্পনা আমাদের ভিতরে থাকতে হবে। এই পরিকল্পনা যদি নিয়ে সংগঠনকে মজবুত করে আমরা যদি এগিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আমরা যে উদ্দেশ্যে রাজনীতি করছি এই উদ্দেশ্যে সফল হবে ইনশাআল্লাহ।